ধরণীতে তখন রাত্রি নেমেছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল খানবাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে আসা দুই কপোতিকে। দুজনেই দুজনের সাথে ঝগড়া করছে। মেয়েটা চিৎকার করছে, আরশ ভাই, আমি যাব না, বলছি না আপনার সাথে যাব না। আপনার সাথে 2 ঘন্টা পূর্বে আমার সকল সম্পর্ক শেষ হয়েছে। আমি যাব না আপনার সাথে। আরশ তবুও টেনে হিঁচড়ে নিয়ে গেল। নুসরাত যাবে না বলে অটল, তাই লেপ্টে বসে গেল পিচঢালা রাস্তায়। এক হাত রাখল ব্যালেন্স বজায় রাখার জন্য। আরশ তা খেয়াল করল কিনা বোঝা গেল না। টান বসালো নুসরাতের হাতে। এতেই রাস্তার সাথে ঘর্ষণ লেগে তালু ছেঁচে গেল। মেয়েটার মুখের বিকৃতি ঘটল সামান্য, তবুও নিজেকে সামলে নিল। ব্যথাটা ততটা প্রকট নয়, সহনীয়। মুখ দিয়ে দীর্ঘশ্বাস বের করতেই এক ঝটকা খেয়ে উঠে আসলো সে। মুখোমুখি হলো আরশের। বিরক্তস্বর কানে এসে বাড়ি খেল। চল। ঠোঁট ফেরে কিছু বলতে নেবে নুসরাত পুরুষালী রুটকণ্ঠ ভেসে এলো সম্মুখ থেকে। যাবি না তুই? সাবলীল কণ্ঠে উত্তর দিল নুসরাত। আপনার মতো বাটপাড়ের সাথে জীবনেও না। আরশ ভ্রুচিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসল। নুসরাতের হাত ছেড়ে দিয়ে আড়াআড়ি বুকে বেঁধে নিল নিজের হাত। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কাপড় খোল। নুসরাত চেঁচিয়ে উঠল, কি? বাংলায় বলছি, কাপড় খোল। অসম্ভব। রাস্তাঘাটে সব কোন ধরনের অসভ্যতামি? অসভ্যতামির তো এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার কাপড় পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরছিস, আমার কথা শুনছিস না। তাই আমার জামা কাপড় আমাকে ফেরত দে। নুসরাত নিজের পরনের কাপড় এক পলক দেখল। মিনমিন করে ডেকে উঠল, আরশ ভাই। আরশ কোনো প্রতিক্রিয়া জানালো না। ইশারায় বোঝাচ্ছে আমার কাপড় আমাকে দে। মুখ দিয়ে না চাইতেও তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসলো। থামল 2-1 মিনিট। গম্ভীর মুখে নুসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, কথার সাথে লাগিয়ে শখানেকবার আরশ ভাই বলবি না? নিজের মায়ের পেটের ভাই ছাড়া দুনিয়ার সবাই হলো পর। নুসরাত ভেংচি কেটে আগে আগে চলে গেল। এবার আর ডিমনা করল না। সামান্য কাপড় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যে নিজের কাপড় ফেরত চায়, তার সাথে আবার কিসের সম্পর্ক? এখান থেকে ফিরে গিয়েই সকল সম্পর্ক ঢিসমিস করে দেবে। তার চিন্তাকরণের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আরশ পেছন থেকে ডেকে উঠল, নুসরাত। নুসরাত ঘাড় বাঁকিয়ে পিছু তাকালো। জিজ্ঞেস করল, কি? ভ্রু তুলে ইশারায় জানতে চাইল, ওদিকে কোন দিকে? নুসরাত অবাক কণ্ঠে জানতে চাইল, তো এদিকে যাব না। আরশ ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে হেলে দুলে চলে গেল সম্মুখে। উত্তর দিল না। হয়তো প্রয়োজন বোধ করল না। নাক ফুলিয়ে সেও গেল আরশের পিছু পিছু। ঘড়ির কাঁটায় তখন 7টা। ভবঘুরে মানুষের মতো দুজন ঘুরে ফিরে বাড়ির পথে ফিরতে নেবে রয়ে শয়ে প্রশ্ন করল আরশ, পুলিকে ধাক্কা দিলি কেন? ফালতু কিছু বলে কাটিয়ে নেবে আরশকে, তার মধ্যে আবার শিথিল কণ্ঠ ভেসে এলো, হুম, একদম 7ই মার্চের ভাষণ ঝাড়বি না। স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবি, না হলে গাছের সাথে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে পেটাবো। নুসরাত ভেংচি কাটল। বলল, পলির বাচ্চা ইসরাতকে ধাক্কা দিয়েছে পানিতে। আরশের মুখ দেখে নুসরাত বুঝল খুব একটা অবাক হয়নি কথাটা শুনে। শান্ত গলায় জানতে চাইল, ছাদ থেকে ফেলে দিলি, আবার দেখলাম জালও বেঁধে রাখলি গাছের সাথে, কারণ কি? মারবি যখন একেবারে মেরে দিতি। নুসরাত আরশের কথা শুনে মুখ তুলে তাকালো সরাসরি। চোখাচোখি হলো দুজনের। ঘাড় বাঁকিয়ে কিঞ্চিত হেসে জিজ্ঞেস করল, সাহস দিচ্ছেন? আরশ রাগ করল। বলল,
যা ভাবার ভাবতে পারিস। নেক্সট টাইম আপনাকে ধাক্কা দেব। নুসরাতের মুখের সামনে আরশ নিজের তর্জনী আঙুল আর বৃদ্ধা আঙুল তুলে ধরল। ঠাট্টা মিশ্রিত স্বরে শুধালো, এই মিনি সাইজ নিয়ে? এটাই ছিল নুসরাতকে রাগানোর জন্য। কিয়ৎকাল আরশের পানে শক্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আরশ ভাই, আমি 5 ফুট 6 ইঞ্চি। আপনি তো আমার থেকে মাত্র 6-7 ইঞ্চি লম্বা হবেন। এই একটুখানি লম্বা হওয়ায় এত অহংকার? আপনার থেকে তো পূর্ব পশ্চিম বেশি লম্বা। আরশের মুখের প্রজ্জ্বলতা ধপ করে নিভে গেল। নিষ্প্রাণ চোখে তাকিয়ে শুধালো, পূর্ব পশ্চিম এটা আবার কে? ছাত্রদলের নেতা। আরশের বিশেষ মনোযোগ পূর্বের প্রতি গেল বলে মনে হলো না। নুসরাতকে জ্বালানোর জন্য ঠোঁটে ঠোঁট টিপে বলে উঠল, মিনি সাইজ ট্যাবলেট আজ থেকে তোর নাম। ছ্যাঁত করে উঠল সে। মুখ ভেঙচিয়ে বলল, তাহলে আপনি লার্জ সাইজ ট্যাবলেট। নিরুত্তাপ হাসল। উদাসীনতা নিয়ে বলে উঠল, লার্জ সাইজ ট্যাবলেট ইজ বেটার দ্যান এ মিনি ট্যাবলেট। নুসরাত আগুনের শিখার মতো জ্বলে উঠল। কথা না বাড়িয়ে চলে গেল সামনে। রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করার মুড নেই, কিন্তু আজ আরশ তাকে ছাড়ল না। পিছু থেকে মিনি ট্যাবলেট, মিনি ব্যাটারি বলে হাঁক ছুড়ল। এরপর শুরু হলো কথা কাটাকাটি দুজনের মধ্যে। একজন আরেকজনকে বিন্দুমাত্র ছাড় দিল না। নুসরাত আরশের 14 গোষ্ঠী উদ্ধার করল। অপর পাশ থেকে নিরুত্তাপ প্রতিক্রিয়া আসলো। এই জন্য লাভান্যায় ফুলে ফেপে উঠে আরশের দিকে তেড়ে গেল সে। এক পর্যায়ে পৌঁছে গেল হাতাহাতিতে। কেউ কাউকে হাত পা মুখ দিয়ে এক বিন্দুও ছাড় দিল না। আরশ এক জায়গায় দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে কথা বললেও নুসরাত রাস্তা থেকে ছোট ছোট পাথর বালু মুঠোয় ভরে আরশের দিকে ছুঁড়ে মারল। কোনো প্রতিক্রিয়া অপর পাশ থেকে না পেয়ে শেষ পর্যন্ত এগিয়ে এসে আরশের বাহুতে খামচি বসিয়ে দিল। এরপর দুটো কিল। বলল, পাঠার মতো আচরণ বাদ দেন আরশ ভাই। আরশ নিজেও নুসরাতের চুল ধরে টেনে দিল 2-1 বার। অতপর গাল ধরে 2 দিকে টানতে টানতে বলল, আছাড় মেরে সব তেজ বের করে দেব বেয়াদব। পাঠা কি? হ্যাঁ? নুসরাত নিজের গাল আরশের হাতের কবল থেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেল। পায়ের আঙুলে ভর দিয়ে আরশের মুখোমুখি হলো। ক্ষোভ নিয়ে পুরুষালী গাল শক্ত করে টেনে দিয়ে শাসালো, একদম বেশি বেশি লাফাবেন না আরশ ভাই। আছাড় মেরে আমার তেজ বের করার আগে আমি আপনাকে এমন এক আছাড় মারব, থাকবেন এখানে, উড়ে গিয়ে পড়বেন শ্বশুরবাড়ির উঠোনে। তাছাড়া পাঠাকে পাঠা বলবো না তো কি মহিষ বলবো? আরশ শেষের কথায় ধ্যান দিল না। ঠোঁটের উপর হাত রেখে মুখ ঢাকার বৃথা প্রয়াস চালালো। এমন ভান করল যেন নুসরাত কোনো মজার কথা তাকে শুনিয়েছে। আধো আলোয় স্পষ্টতা দেখতে পেল নুসরাতের আঁখি যুগল। অতপর কানে সীসা ঢালার মতো গা জ্বালানো পুরুষালী স্বর ভেসে এলো, এই হাইট নিয়ে আমাকে আছাড় মারবি? নুসরাতের তেতে ওঠার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। তেড়ে এসে আরশের বুক বরাবর ধাক্কা বসাতে নেবে আরশ এক হাতের মুঠোয় চেপে ধরল মেয়েলি হাত 2খানা। মাথা চেপে ধরল শক্তপোক্ত পুরুষালী হাত দিয়ে। তারপর ঠেলে দূরে সরিয়ে দিল। তাকে ওখানে দাঁড় করিয়ে রেখে সামনের দিকে 2 কদম এগিয়ে গেল, আবার ফিরে আসলো সেকেন্ড 2-1-এর মধ্যে। ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে নুসরাত নিজ মনে কিছু একটা বিড়বিড় করছে, যা আধো আধো কানে আসলো আরশের। এসবে ধ্যান দিল না সে। এক হাত দিয়ে মেয়েলি ঘাড় চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে গেল সম্মুখে। নুসরাতকে চেতিয়ে দিতে কানের কাছে হিসিয়ে বলে উঠল, আয় নডি ফুরি। আরশের মুখের কথাটা কানে যেতেই সে চেঁচিয়ে উঠল, গালাগাল করবি না একদম। আপনা আপনি ভ্রুকুঞ্চিত হলো আরশের। কণ্ঠে বিস্ময় প্রকাশ হলো, এটা গালি? নুসরাত তেতে উঠল।
নাক ফুলিয়ে বলে উঠল, আরে না, এটা গালি না তো, এটা তো প্রশংসা। দ্য গ্রেট সৈয়দ আরশ হেলালের নতুন আবিষ্কৃত প্রশংসাকৃত বাণী। অত্যাধিক আশ্চর্যের ন্যায় আবারও শিওর হতে আরশ শুধায়, সত্যিই গালি? না, গালি না। আপনার শ্বশুরের মুন্ডু আর আমার জামাইয়ের মাথা। আরও শুধু মাথা নাড়ালো উপর নিচ, বোঝার ভঙ্গিতে। বিড়বিড় করল, নাইস, ভেরি নাইস। মাহাদির উপর তিক্ত বিরক্ত সবাই। পাত্রীর ছবি প্রথমে দেখে পছন্দ করে। যখন কেউ জিজ্ঞেস করে তুমি শিওর দেখতে যাওয়ার জন্য, তখন বলে হ্যাঁ। তারপর আবার মেয়ে দেখে মেয়ের বাড়ি বসে পছন্দ হয়েছে জানায়। বাড়ি আসতে আসতে তার চিন্তা বদলে যায়। সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে বলে মেয়ে পছন্দ হয়নি। প্রথম যেদিন পাত্রী দেখতে গেল, ছেলেটা তখন ওয়াশরুমের জুতো পরে গেছে, এমনকি উল্টো স্যান্ডো গেঞ্জি পরেছে। এত বেখেয়ালি কবে থেকে হলো সে তা ভেবে পায় না মাহাদির পরিবারের লোক। তারপর ভিক্টরের জুতা পরে পাত্রী দেখতে গিয়েছিল সে। সেই দিনের কথা। এরপর আরেকটা কাণ্ড ঘটালো মাহি। পাত্রী দেখে পছন্দ হয়েছে বলায় 14,000 টাকা সালামি দিলেন নিজের পকেট থেকে শাহেদ খান। মেয়ের বাড়িও ছেলে পছন্দ হয়েছে বলে তারা ফিরিয়ে দিল 15,000 টাকা। সেই টাকা নিয়ে এসে পগার পার ছেলেটা বলে, টাকা 1,000 বেশি পেয়েছি, তাই আর বিয়ে করব না। একে নিয়ে কি করবেন শাহেদ খান? কবে থেকে এত টাকার পিপাসু হলো ভেবে পান না তিনি, যে নিজেই ফ্রিল্যান্সিং করে মাসে এত এত ইউরো উপার্জন করে। সেই ছেলে মাত্র 15,000 টাকা পেয়ে বলে বিয়ে করব না। তাই মাথায় একটা বুদ্ধি আঁটলেন ভদ্রলোক, ছেলের বিয়ে যে কোনোভাবে দেবেন এবার। রাতের খাবার খেয়ে নেন 9টার দিকে সকলে। খাবার টেবিলে তখন সবাই চুপচাপ নিজেদের প্লেটের খাদ্য নাড়াচাড়া করছে চামচের সাহায্যে। শাহেদ খান দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিয়ে বললেন, আগামীকাল এক জায়গায় পাত্রী দেখতে যাব, চুপচাপ রেডি হয়ে থাকবে মাহাদি। মাহাদি মুখ গোমরা করে বসে রইল। কোনো এক কারণে বিয়ে করতে অনীহা তার। আজকাল আবার সৈয়দ বাড়ি সেই নাক দিয়ে পানি পড়া মেয়েটার চেহারা তার চোখের কোটরে ভাসে। মাথার নিউরনে সেই মেয়ের প্রতিচ্ছবি ঘুরে বেড়াচ্ছে। বিশেষ কোনো কারণ নেই, তারপরও এমন কেন হচ্ছে তার কারণ খুঁজে পেতে দুর্ভোগ পোহাচ্ছে সে। খানবাড়িতে সামান্য হৈ হৈ পড়ে আছে। পলির জ্ঞান ফেরার পর থেকে সবাই জিজ্ঞেস করছেন কিভাবে অজ্ঞান হয়ে পড়ল। তবুও কোনো রা নেই তার মুখে। অত্যাধিক শক্ত হওয়ায় মুখের বুলি বন্ধ হয়ে গেছে। গোল গোল চোখে চেয়ে রয়েছে সিলিংয়ের দিকে। খানবাড়িতে 9টার দিকে এসে প্রবেশ ঘটল নুসরাত আর আরশের। পুরো বাড়ির মানুষকে দলবদ্ধ হয়ে পলির রুমের ভেতর দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজেও ভিড় ঠেলে এগিয়ে গেল সেদিকে। মুখে দুশ্চিন্তার বা ধরা পড়ে যাওয়ার ভয় নেই বিন্দু পরিমাণ। পলির মুখোমুখি গিয়ে দাঁড়াতেই মেয়েটা আতঙ্কিত হলো। চোখ দুটো অক্ষিকোটর থেকে বের হয়ে যাওয়ার জো প্রায়। নুসরাত হাসল গাল বাঁকিয়ে, ভ্রু চেয়ে শুধালো, পলি, তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে? নুসরাতের নমনীয়তায় মুখের ভয় আরও বাড়ল পলির। এই মেয়েটা না একটু আগে ধাক্কা দিয়েছিল তাকে, এখন এমন মিষ্টি মিষ্টি করে কথা বলছে কেন? আবার কোথাও ধাক্কা দেওয়ার ইচ্ছে আছে নাকি? তার চিন্তার মধ্যেই আহান এসে প্রবেশ করল ভেতরে। ভয় বাড়িয়ে দিয়ে বলে উঠল, ভর সন্ধ্যায় এমন খোলা চুল নিয়ে দাঁড়ালে ভূত পেত তো দেখবেই। মনে হয় ভূত দেখে উনি অজ্ঞান হয়ে গেছেন। নুসরাত সহমত পোষণ করল, মনে মনে বাহবা দিল আহানের বুদ্ধির। নিজেও তেল মশলা ভালো করে মিশিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে আহান, হয়তো নানির রূপ ধরে এসেছিল। এখন হয়তো বোবাই ধরেছে পলিকে, তাই কথা বলতে পারছে না। আহান আর নুসরাতের কথায় তেমন একটা কেউ পাত্তা না দিলেও পুষ্পা, রুম্পা আর তুলি তিনজনে বিশ্বাস করে নিলেন তা।
এই তিনজন আবার একটু ভীতু প্রকৃতির। ভয় পেতে দেখে দুজনের আলোচনা আরও বিস্তারিত হলো ভূতপ্রেত নিয়ে। বানিয়ে বানিয়ে দুজনে কাহিনী শোনালো। কাহিনীর মূল চরিত্র নিজাম শিকদার। একবার বোনের বাড়ি গিয়ে নিশিরাতে বাড়ি ফিরে এসেছিলেন। পথে সংকটে পড়লেন। একদল খারাপ জিনের দল তার পিছু নিয়েছিল। ঘাড়ে শ্বাসের অস্তিত্ব পেতেই পিছু ঘুরলেন কে তা দেখতে। অমনি ঠাস করে এক চর বসিয়ে ওখানেই অজ্ঞান করে দিল তাকে। পরের দিন সকালে অবচেতন পাওয়া গেল রাস্তার পাশে। দুজনেই বিস্তারিত আলোচনা শেষে গম্ভীর মুখে সবাইকে রুমের ভেতর অবলোকন করে বেরিয়ে আসলো। রুম্পা, পুষ্পা আর তুলি কথাগুলো বিশ্বাস করেছে চেহারা দেখেই বুঝল। চেহারা রক্তশূন্য তাদের। রুমানা খাতুন বিরক্তি নিয়ে কথাগুলো এতক্ষণ শুনছিলেন। নুসরাত আর আহান গলায় গলা মিলিয়ে বেরিয়ে যেতেই তেতো মুখে বললেন, এসব বাচ্চা ভোলানো গল্পে ভয় পাচ্ছ, যত সব। তবুও ভয় কমল না কারোর। পুষ্পা পলির কাছে ঘেঁষে শুয়ে পড়লেন। মেয়ের এক হাত চেপে ধরে বিড়বিড়িয়ে আওড়ান, আজ তোর সাথে ঘুমাবো আমি। সকাল সকাল মুরগি আল্লাহর নামে ডেকে উঠল। মোরগগুলো একটু বেশি জোরে ডাকছে, তাই তাড়াতাড়ি ঘুম ভাঙল নুসরাতের। আহান তার সাথে ঘুমিয়েছে, তাই পাশে তাকাতেই দেখল এখনও ঘুমাচ্ছে। হাত দিয়ে খোপা করে উঠে দাঁড়ালো সে। পায়ে নাইকোর জুতো জোড়া পরে নিয়ে হেঁটে গেল দরজার সামনে। নব ঘুরিয়ে লক খুলে নেমে গেল বাড়ির নিচে। তখনও আধার কাটেনি পুরোপুরি। মুরগির খোপ অনুসন্ধান করে ধীর পায়ে আগালো। বাড়ির পেছনে গিয়ে পেয়ে গেল তা। গরুর গোয়াল খোপ সব আশেপাশে হওয়ায় নাকে এসে বোটকা গন্ধ লাগলো। নুসরাত নাক চেপে ধরল। তবু নিজের অনুসন্ধান থেকে দুই পা সরল না। খোপের দরজা খুলে উকি দিল সামান্য। মৃদু আলোয় দেখা মিলল প্রায় 10-এর মতো মুরগির। হাত ঢুকিয়ে বড়সড় একটা মোরগ হাতে নিতে যাবে চেঁচিয়ে উঠল তা। পেছন থেকে ভূতের মতো উদয় হলো আহান। তাকে খেয়াল না করেই খোপ থেকে আনমনে মুরগি চুরি করে হাতে নিতেই পেছন থেকে শুধালো, কি করো আপু? নুসরাত মুরগির গলা জাপটে ধরে সতর্ক কণ্ঠে বলে উঠল, আস্তে কথা বল, মুরগি চুরি করি। আহান অষ্টম আশ্চর্যের কিছু শুনেছে বলে মনে হলো। ঠোঁট দুই দিকে ফাঁক হয়ে গেল টুক করে। জিজ্ঞেস করল, নিয়ে যাব কিভাবে? নুসরাত হাসল। একটা একটা করে 3টা মোরগ বের করল। তারপরই নিচে রাখা বটি তুলে নিয়ে ঝপাং করে কেটে দিল গলা। কোথা থেকে আহান ব্যাগ নিয়ে আসলো, তাতে কাটা মোরগগুলো ঝটপট হাতে ঢুকিয়ে নিল। বটি ধুয়ে রাখল শান বাঁধানো ঘাটে। হাত দুই দিকে ঝাড়া দিয়ে পুকুরের পানিতে গিয়ে নামল। নেমে ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার করে নিল। সবার ঘুম থেকে ওঠার আগেই মোরগগুলো নিয়ে রাখল বাইকের মধ্যে। আহানকে ওখানে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভেতর গেল। কিছু মুহূর্ত কাটার পর নাসির সাহেবকে বগল দাবা করে টেনে হিঁচড়ে নিয়ে আসলো নিজের সাথে। ঘুমে চোখ খুলে তাকাতে পারছেন না ভদ্রলোক। ওই অবস্থায় নাসির সাহেবকে বাইকে বসিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, সোজা বাড়ি যাবি। আম্মাকে মোরগগুলো দিয়ে বলবি ঝোলঝোল করে রান্না করতে। নাসির সাহেব নিরুত্তাপ। নুসরাতের কথা শুনেছেন কিনা বোঝা গেল না। ঘুমের চোটে শুধু মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি যাবে কবে? নুসরাত ঝটপট উত্তর দিল, আরশ ভাইদের সাথে যাব পরে। আহান বাইক স্টার্ট করল। বাইক রাইড বা ড্রাইভিং সে ভালোই পারে। 1 বছর ধরে টুকটাক শিখেছে নুসরাতের কাছ থেকে। টিচার হিসেবে খুবই শক্ত বড় বোনটা। সেসব দীর্ঘ কাহিনী আজ আর ভাবল না আহান। চলে গেল বাইকে টান দিয়ে পেছনে ফেলে রেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা বোনকে। সকাল 8টার দিকে পুষ্পা ঘুম থেকে উঠলেন। মোরগ খোপ থেকে বের না করেই আগে গেলেন রান্নাঘরের দিকে। দেরিতে ওঠায় নাস্তা বানাতেও দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়ো লেগে যাওয়ায় খোপের দিকে আর গেলেন না।
সকাল 9:30টার দিকে সৈয়দ বাড়ির সবাই একে একে রেডি হয়ে এসে জমাকৃত হলো ড্রয়িং রুমে। নুসরাত সেই 8টার সময় এসে বসেছিল ড্রয়িং রুমে। ঠ্যাং তুলে রেখেছিল সেন্টার টেবিলে, তখনও পা তুলে বসে রইল। তার সামনে দিয়ে চলাচল করতে থাকা মানুষদের দেখেও বিশেষ ভাবাবেগ হলো না। মোবাইলের দিকে ধ্যান রেখে হাতের আঙুলে হিসেব করল কিছু একটা। সকালের নাস্তা খেতে বসেও কারোর দিকে তাকালো না। কেউ কিছু জিজ্ঞেস করলে হুহা বলে উত্তর দিল। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, তোর বাপ কই? নুসরাত মোবাইলের দিকে চোখ রেখেই বলল, গেছে গা। আবারও প্রশ্ন করলেন, মোবাইলে কি করছিস? ছোট্ট উত্তর ভেসে এলো, কাজ। কি কাজ? সৈয়দ চয়েসের কিছু কাজ পেন্ডিং আছে, তাই ইমেল করছি আবির সাহেবকে। ভ্রুকুঞ্চিত করে হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, আবির সাহেবকে? আরশ মুখের খাবার কচমচ করে চাপালো। বিড়বিড় করে নিজের সাথে কথা বলল, কে আবার? নাগর। মুখে কিছুই বলল না। নুসরাত হাতের কাজ শেষ করে মোবাইল রাখল টেবিলে। মুখ তুলে তাকালো সরাসরি হেলাল সাহেবের দিকে। বলল, ম্যানেজার। খাবার শেষে টিস্যু দিয়ে হাত মুছল। তারপর মুখ মুছে নিয়ে অগ্রসর হলো সম্মুখে। তখনই কর্কশ শব্দে বেজে উঠল হাতের মোবাইলখানা। কানে চেপে ধরে বলে উঠল, আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব, আমি নুসরাত বলছি। ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। পরপর কপালে গাঢ় ভাঁজ ফেলে বিরক্ত স্বরে নুসরাত বলল, চিনতে পারছেন না মানে কি? আমি সৈয়দা নুসরাত নাসির। হেলে দুলে চলে গেল বাহিরে। ইসরাতের এখনও জ্বর কমেনি, তাই তার জন্য খাবার বেড়ে নিয়ে গিয়েছে জাইন। নুসরাত ঘণ্টাখানিক চেঁচামেচি করল আনোয়ার সাহেবের সাথে। ভদ্রলোককে এক বোঝায় সে বোঝে নারেক। ধৈর্য শক্তি হারিয়ে অস্পষ্ট স্বরে চেঁচালো, আপনার বয়স হয়েছে মনে হচ্ছে, এবার নিজের কাছ থেকে ইস্তফা নিয়ে চলে যান। যতক্ষণে সকলে এসে বাড়ির সামনে পৌঁছালো ততক্ষণে নুসরাতের চেঁচামেচি বেড়েছে। ওপাশ থেকে ভদ্রলোক মিনমিনিয়ে বোঝাচ্ছেন নুসরাতকে, শোনো মা, একটু তো সময় দেবে। এই মাসে নতুন অ্যাক্সেসরিজ লঞ্চ করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। এখানে আমাদের দোষটা কি? এগুলো তো এমপ্লয়িদের গাফিলতি। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো দোষ নেই আনোয়ার সাহেব? তাহলে দোষ কি আমার? আপনাদের গাফিলতির দায়ভার কে নেবে? এত বড় লস সামলাবে কে? সৈয়দ চয়েস কেন এর ঘানি টানবে? নুসরাতের প্রশ্নের তোপে পড়ে ভদ্রলোক চুপ হয়ে গেলেন। তখন হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে বিদায় নিচ্ছেন সকলে। সাত সকাল হওয়ায় 2 হাত দূরে দাঁড়িয়ে নুসরাতের গলা ফাটানো চিৎকার সকলের কানেই আসছে। হেলাল সাহেব গাড়ি গ্যারেজ থেকে বের করতেই জাইন গিয়ে উঠে বসল পেছনে। লিপি বেগম ফ্রন্ট সিটে আর আরশ ব্যাক সিটে। নুসরাত ধ্যানজ্ঞানহীনভাবে মুঠোফোনের ওপাশের ব্যক্তির উপর চেঁচাচ্ছে। কলে কথা বলায় অভ্যস্ত থেকেই এগিয়ে আসলো সে। ভ্রুকুচকে শুধালো, বসবো কোথায় আমি? লিপি বেগম নুসরাতের কথায় গাড়ির ভেতরে তাকালেন। এমন পরিস্থিতিতে পড়ে যাবেন মনেই ছিল না। ইসরাতের অবস্থা নাজেহাল হওয়ায় বেশ অর্ধেক জুড়ে পেছনের সিটে বসা তারা। আরশ একপাশে কানে হেডফোন লাগিয়ে নির্বিকার চিত্তে বসে। কোনো উপায় খুঁজে না পেয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, আরশের কোলে বসে যা। আরশ চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। এমন মুহূর্তে নুসরাতও চোখ নামিয়ে তাকালো। চোখাচোখি হলো দুজনের। ঠোঁট চেপে হাসল পৈশাচিক লোকটা। ভীষণ মজা পেল যেন নুসরাতের পরিস্থিতি দেখে। নিজের উরুর উপর হাত দিয়ে দেখালো। অতঃপর নুসরাতে সোনার মতো করে বলে উঠল, চলে আয়, তোর স্বামীর কোল অনেক বড়। দুপুরের খাবার খেয়ে পাত্রী দেখতে এসেছে মাহাদি। পাত্রী দেখার পর কেউ তাকে আগের মতো জিজ্ঞেস করল না পাত্রী কি তার পছন্দ হয়েছে কিনা। না জিজ্ঞেস করেই সবাই সবার মধ্যে কথা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ল।
মাহাদির প্রথম খটকা এখানেই লাগলো। ধীরে ধীরে তা আরও বৃদ্ধি পেল যখন খাবার খেয়েও কেউ নড়চড় করল না ফিরে যাওয়ার জন্য। চোরের মতো হাবভাব সবার মধ্যে পরিস্ফুটিত হলো। মাহাদি চুপচাপ শুধু লক্ষ্য করল, কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না এতে। ফিসফিস করে পাত্রীর বাবার সাথে শাহেদ খান কিছু আলোচনা করছেন। আধো আধো বুলি কানে আসলো মাহাদির। জিজ্ঞেস করছেন, ইমাম আসবেন কখন? তড়াক করে বাবার পানে একবার চাইল। ভদ্রলোক কথা বলায় ব্যস্ত। মায়ের হাবভাবও স্বাভাবিক, এমনকি অনিকা ও ভিক্টরের। কেউ বিন্দুমাত্র তাকে সন্দেহের সুযোগ দেয়নি যে এখানে এসে বিয়ে দিয়ে দেবেন তার। ঠোঁট কামড়ে বসে রইল সে। এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় বুদ্ধি সব পালালো জানালা দিয়ে। এখন কি করবে এসব ভেবে ভেবে নখ কামড়ালো। চিন্তা ভাবনায় ডুবে যেতেই হঠাৎ করে নড়ে চড়ে উঠল। মাথায় বুদ্ধি খেলে যেতেই ঠোঁটের কোণে ভেসে উঠল হাসির রেশ। সামনে বসা পাত্রীর দিকে তাকিয়ে সংকোচে হাসল। মেয়েটা আসার পর থেকে হাঁ করে তাকিয়েই দেখছে। হয়তো লজ্জা শরম কম, তাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করল। বলল, ওয়াশরুমে যাব। শাহেদ খান ভাবলেশীন কণ্ঠে বলে উঠলেন, পরে। মাহাদি নিজের কথায় জোর দিতে বলে ওঠে, ইটস আর্জেন্ট আব্বু। পাত্রী নিজেই সংকোচবিহীন উঠে দাঁড়ালো। রিনরিনে স্বরে বলে ওঠে, আসুন আমার সাথে। পাত্রীর পিছু পিছু গেল মাহাদি। মেয়েটা একটা রুমে প্রবেশ করে লাজুক হেসে দেখিয়ে দিল ওয়াশরুমের দরজা। মাহাদি অপ্রস্তুত হাসল নিজেও। মেয়েটাকে তাড়ানোর জন্য দ্বিধান্বিত কণ্ঠে বলে উঠল, আপনি যান, আমি 5 মিনিটের ভেতর আসছি। মেয়েটা হেসে চলে গেল। মেয়েটা চলে যেতেই মাহাদি ধপাস করে লাগিয়ে দিল রুমের দরজা। নব ঘুরিয়ে লক করে দিল রুম। আশেপাশে চোখ বুলিয়ে যতটুকু ঠাউর করতে পারল তা হলো এটা রেস্টরুম। জানালার সামনে গিয়ে থাই গ্লাসে ধাক্কা দিতেই খুলে গেল তা। জানালায় কোনো প্রকার গ্রিল না থাকায় অনায়াসে বেরিয়ে গেল বাহিরে সে। তাড়াহুড়োয় এক পায়ের জুতো রয়ে গেল রুমে। অন্য পায়ের জুতা পরে চোরের মতো ভাগল পাত্রীর বাড়ির ত্রিসীমানা হতে।